আজ কুমিল্লার রাজপথে হাসনাত আব্দুল্লাহ গুলিবিদ্ধ হন। শেখ হাসিনা 500 কোটি টাকা দিয়ে হত্যা করান। কুমিল্লা 4 আসনে রাজনীতির এক নতুন সমীকরণ। হাসনাত আব্দুল্লাহ দর্শক, হাসনাত আব্দুল্লাহ গুলিবিদ্ধ হওয়ার পর রাজপথে ধ্বংসলীলা চলছে এই মুহূর্তে। এদিকে আজ হাসনাত আব্দুল্লাহ তার নিজ এলাকা কুমিল্লায় কঠিন বিপদের মুখে পড়েছে। শেখ হাসিনা 500 কোটি টাকা দিয়ে হাসনাতকে গুলিবিদ্ধ করায় এই মুহূর্তে সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমরা এতদিন টিভিতে যা দেখেছি তা ছিল কেবল ট্রেলার। আসল সিনেমা তো শুরু হলো গত রাতে। সমস্ত হিসেব নিকেশ উল্টে দিয়েছে। একদম কাট টু কাট, পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করব। 4টি বড় ব্রেকিং। আমরা আগামীকাল যে সংসদ অধিবেশন করবে সেই সংসদ অধিবেশনে এজেন্ডার সময় আলোচনা করেছি আমাদের এমপিদের ভূমিকা কি হওয়া উচিত। এদিকে গণধোলাই খেতে শুরু করেছে আসিফ মাহমুদ। শেখ হাসিনার খেলা শুরু। একে একে ফেসে যাচ্ছে সবাই। আপনারা এই খবরটা শোনার পরে যার পর নাই হতবাক হয়েছেন, বিস্ময়াভিভূত হয়েছেন এবং কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছেন। আপনারা হয়তো সিদ্ধান্ত নিতে পারছেন না যে এটি কি বিশ্বাস করবেন নাকি বিশ্বাস করবেন না। খেলা শুরু হয়ে গিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব একের পর এক প্রশংসা। বিএনপি সরকার ভাই খেলা শুরু করে দিয়েছে। মির্জা আব্বাস কেডা? মির্জা আব্বাস সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে দুঃখ প্রকাশ ও নিঃশর্ত ক্ষমা চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতা ও কুমিল্লা 4 আসনের এমপি হাসনাত আব্দুল্লাহ। চারদিকে এখন হাসনাত আব্দুল্লাহকে নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, হাসনাত আব্দুল্লাহর নিজ এলাকা কুমিল্লায় সে কঠিন বিপদের মুখে পড়েছে। শেখ হাসিনা 500 কোটি টাকা দিয়ে তার খারাপ অবস্থা করিয়েছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই মুহূর্তে হাসনাত আব্দুল্লাহর এই অবস্থা দেখে দেশের প্রত্যেকটা জনগণ, শিক্ষার্থী আবারও শাহবাগে নেমেছে। 64 জেলায় রাজপথে কিন্তু আবারও উত্তাল পরিস্থিতি। আমি আবারও বলতেছি, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। হাসনাত আব্দুল্লাহর বিভিন্ন পদক্ষেপের জন্যই কিন্তু সে বিপদে পড়ে, তার পদক্ষেপগুলোও দেখাবো। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। কুমিল্লা 4 আসনে রাজনীতির এক নতুন সমীকরণ। সরাসরি ফেসবুক লাইভে এসে স্লাইড শো এর মাধ্যমে কাজের হিসাব দিলেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। দেবিদ্যার সহ সারা দেশের মানুষ হাসনাত আব্দুল্লাহর এই শিক্ষক সুলভ ডিজিটাল জবাবদিহিতাকে দেখছেন এক বড় পরিবর্তন হিসেবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন এই তরুণ নেতা। বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। এই কাজগুলো অবশ্যই আমাদের এই বর্ষার আগে কমপ্লিট করতে হবে। নিজ নির্বাচনী এলাকার মানুষের কাছে কাজের হিসাব তুলে ধরতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। পুঁজি হলো সততা, না ইনসাফ জনতা। এই স্লোগান সামনে রেখে মঙ্গলবার মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে লাইভে এসে তিনি সংসদীয় এলাকায় বরাদ্দকৃত সরকারি সেবা ও বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিস্তারিত তুলে ধরেন। এবং এই কাজগুলো কে করছে এতদিন কিন্তু আমরা জানতাম না। ডিজিটাল বোর্ডে স্লাইড প্রদর্শন করে ধারাবাহিকভাবে দেওয়া 41 মিনিট 44 সেকেন্ডের এই লাইভটি অনেকটা ক্লাসরুমের পাঠদানের মতো হওয়ায় এটি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এই লাইভ ক্লাসে হাসনাত আব্দুল্লাহ দেবিদ্বার উপজেলায় চলমান সরকারি সেবা, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং ত্রাণ সামগ্রী বিতরণের ওয়ার্ড ভিত্তিক বর্ণনা দেন। এছাড়া ঠিকাদারদের উদ্দেশ্যে কমিশনমুক্ত ব্যবসার নিশ্চয়তা দিয়ে কর্মদক্ষতা বৃদ্ধি করে দ্রুত প্রকল্পের কাজ শেষ করার আহ্বান জানান তিনি। এই উদ্যোগের ধারাবাহিকতা রক্ষায় তিনি জবাবদিহিতা নামক একটি বিশেষ ফেসবুক পেজ খোলার ঘোষণা দিয়ে জানান, এই পেজ থেকে এখন তার সকল ধরনের কাজের নিয়মিত আপডেট দেওয়া হবে এবং প্রতিটি উন্নয়ন কাজের হিসাব পাই টু পাই বুঝিয়ে দেওয়া হবে। রাজনীতিতে আসার আগে হাসনাত আব্দুল্লাহ শিক্ষকতা ও কোচিং পেশার সঙ্গে যুক্ত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকা অবস্থাতেই তিনি স্কুল অফ এক্সিলেন্স নামক একটি অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠানে ইংরেজি শিক্ষক হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরও সেই চেনা রূপে ফিরে আসা প্রসঙ্গে জানা গিয়েছে, তিনি মূলত এই পদ্ধতিকে জনগণের সামনে স্বচ্ছতা বজায় রাখার একটি বিশেষ মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরও সেই চেনা রূপে ফিরে আসা প্রসঙ্গে জানা গিয়েছে, তিনি মূলত এই পদ্ধতিকে জনগণের সামনে স্বচ্ছতা বজায় রাখার একটি বিশেষ মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন। লাইভে তিনি রাস্তাঘাট নির্মাণ সহ মাঠ পর্যায়ে চলমান বিভিন্ন প্রকল্পের বর্তমান অবস্থা সম্পর্কে সাধারণ মানুষকে সম্যক ধারণা দেন এবং এলাকার মানুষের করণীয় ও বর্জনীয় বিষয়গুলো নিয়েও দিক নির্দেশনা প্রদান করেন। এই রাস্তাটা হচ্ছে নিম্নমানের সামগ্রী দিয়ে এই রাস্তাটা করা হচ্ছে, এই অভিযোগটা এসছে। তো এই অভিযোগটা আগামীকাল আমাদের ইঞ্জিনিয়ার মহোদয় উনি যাবেন এবং উনি খতিয়ে দেখবেন এবং নিম্নমানের যে সামগ্রী আছে সেটা পরিবর্তন করে অবশ্যই যেই
হচ্ছে যেই টেন্ডারে যেই ধরনের সামগ্রীর হচ্ছে রিকোয়ারমেন্টস দেওয়া হয়েছে সেই অনুযায়ী হচ্ছে কাজগুলো করবেন। এই সময় ঠিকাদারদের উদ্দেশ্যে তিনি কমিশনমুক্ত ব্যবসার নিশ্চয়তা দিয়ে কর্মদক্ষতা বাড়িয়ে দ্রুত প্রকল্পের কাজ শেষ করার আহ্বান জানান। গত কয়েক ঘন্টা ধরে পুরো সোশ্যাল মিডিয়া এবং মূলধারার নিউজ পোর্টালগুলোতে একটি খবর রীতিমতো ঝড় তুলেছে। হেডলাইনগুলো এমনভাবে ছড়ানো হচ্ছে যেন বিরোধী দলীয় এক শীর্ষ নেতা জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান মস্ত বড় এক রাষ্ট্রীয় পাপ করে ফেলেছেন। বলা হচ্ছে তিনি নাকি ক্ষমতার অপব্যবহার করে নিজের একজন উপদেষ্টাকে সরাসরি মন্ত্রী পদমর্যাদায় নিয়োগ দেওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে সুপারিশ করেছেন। খবরটি শোনার পর সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মহলে এমনকি আপনাদের মনেও নিশ্চয়ই প্রশ্ন জেগেছে, সত্যি কি তাই? সত্যি কি জামায়াত আমির নিজের লোককে মন্ত্রী বানাতে এমন কাজ করেছেন? আজকের এই ভিডিওতে আমরা এই ভাইরাল হওয়া খবরের পেছনের আসল সত্যটি একেবারে প্রমাণ সহ আপনাদের সামনে তুলে ধরব। আমরা দেখাবো কিভাবে একটি নিখুঁত জালিয়াতি এবং ভয়ঙ্কর এক গভীর রাজনৈতিক ষড়যন্ত্রের ফাঁদে ফেলা হয়েছে একটি বৃহৎ দলকে। শুরুতে একটা বিষয় খুব স্পষ্টভাবে পরিষ্কার করা দরকার, যে ইস্যু নিয়ে আজ এত মাতামাতি, এত আলোচনা সমালোচনা, সেটি কিন্তু আজকের বা গতকালের কোনো ঘটনা নয়। এটি প্রায় 2 সপ্তাহ আগের একটি মীমাংসিত বিষয়। বাংলাদেশ জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের দেয়া সাম্প্রতিক এক সুস্পষ্ট বিবৃতি থেকে এই পুরো জালিয়াতির বিষয়টি দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। 2 সপ্তাহ আগেই দলের ভেতর ঘটা এক চরম প্রতারণার নিষ্পত্তি করেছিল জামায়াত, কিন্তু সেই পুরনো কাসুন্দি হঠাৎ আজ কেন ঘাঁটা হচ্ছে? কে বা কারা এর পেছনে কলকাঠি নাড়ছে? সেই থ্রিলার গল্পের মতো রাজনৈতিক ষড়যন্ত্রের কাহিনীটাই আজ আমরা ধাপে ধাপে বিশ্লেষণ করব। তাই পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। আসল ঘটনা বুঝতে হলে আমাদের চিনতে হবে এই নাটকের মূল খলনায়ককে। এই বিতর্কিত ব্যক্তির নাম ডক্টর মাহমুদুল হাসান। তিনি ছিলেন মূলত জামায়াত আমিরের একজন বেতনভুক্ত উপদেষ্টা। কিছুদিন আগে এই ডক্টর মাহমুদুল হাসান জামায়াত আমিরকে জানান যে তিনি ব্যক্তিগতভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চাকরি খুঁজতে চান। আমির স্বাভাবিকভাবেই তাকে মৌখিক সম্মতি দিয়ে বলেন, ঠিক আছে, আপনার যোগ্যতা অনুযায়ী আপনি চাকরি দেখতে পারেন, তবে শর্ত ছিল এই নিয়োগের ক্ষেত্রে সম্পূর্ণ ব্যক্তিগত যোগ্যতা বিবেচিত হবে। এর সাথে জামায়াতের কোনো দলীয় সম্পৃক্ততা থাকবে না এবং আমিরের দলীয় প্যাডে কোনো ধরনের সুপারিশও করা যাবে না। আমিরের কাছ থেকে শুধু মৌখিক সম্মতি পাওয়ার পর এই ডক্টর মাহমুদুল হাসান যা করলেন তা রীতিমতো এক ফৌজদারি অপরাধ বা ক্রিমিনাল অফেন্স। তিনি সরাসরি তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের কাছে জামায়াত আমিরের নামে একটি ভুয়া চিঠি পাঠান। অত্যন্ত সুকৌশলে একটি নির্দিষ্ট প্রেক্ষাপট তৈরি করে চিঠির আসল বিষয়বস্তু আমিরের কাছ থেকে সম্পূর্ণ গোপনে রাখা হয়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই চিঠিতে তিনি নিজের জন্য একেবারে মন্ত্রীর পদমর্যাদায় নিয়োগের সুপারিশ করে বসেন, যে বিষয়ে জামায়াত আমিরের বিন্দুমাত্র কোনো সম্মতি বা ধারণাই ছিল না। সোজা কথায় বলতে গেলে তিনি আমিরের সই নকল করে বা চরম প্রতারণার আশ্রয় নিয়ে নিজেকে মন্ত্রী বানানোর এক ভুয়া চিঠি মন্ত্রণালয়ে পাঠিয়েছিলেন। কিন্তু বাংলায় একটি প্রবাদ আছে, চোরে 10 দিন তো গৃহস্থের 1 দিন। পুরো জালিয়াতি এবং প্রতারণার বিষয়টি যখন জামায়াতের হাইকমান্ডের নজরে আসে তখন তাদের টনক নড়ে। তারা বুঝতে পারেন যে এই লোক শুধু লোভী নন, বরং তার পেছনে অন্য কোনো গভীর উদ্দেশ্য রয়েছে। জালিয়াতি ধরা পড়ার সাথে সাথেই আজ থেকে প্রায় 2 সপ্তাহ আগে অভিযুক্ত ডক্টর মাহমুদুল হাসানকে চরম অবমাননাকরভাবে তার দায়িত্ব থেকে ঘাড় ধাক্কা দিয়ে অব্যাহতি দেওয়া হয়। শুধু তাই নয়, জামায়াতের পক্ষ থেকে সরাসরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী এবং সংশ্লিষ্ট সচিবকে ফোন করে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয় যে ওই ভুয়া চিঠির সাথে জামায়াত ইসলামীর কোনো সম্পর্ক নেই এবং এটি সম্পূর্ণ একটি জালিয়াতি। এরপর ওই প্রতারককে বাদ দিয়ে ঢাকা 14 আসনের সংসদ সদস্য এবং শহীদ মীর কাসেম আলীর সুযোগ্য পুত্র তরুণ রাজনীতিক ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমানকে জামায়াত আমিরের নতুন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। তাহলে আপনাদের মনে একটি অত্যন্ত যৌক্তিক প্রশ্ন জাগতে পারে, 2 সপ্তাহ আগের একটি মীমাংসিত জালিয়াতির ঘটনা হঠাৎ করে গতকাল বা আজ কেন ভাইরাল করা হলো? ঠিক এখানেই লুকিয়ে আছে সেই ডিপ স্টেট বা গোপন রাষ্ট্রযন্ত্রের আসল ষড়যন্ত্র। জামায়াতের শীর্ষ পর্যায়ের অনেকেই এখন মনে করছেন এই মাহমুদুল হাসান শুধু একজন প্রতারকই নন, তিনি মূলত পতিত হাসিনা সরকারের একজন সুকৌশলী এজেন্ট। তাকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে জামায়াতের ভেতর ঢুকিয়ে দেওয়া হয়েছিল দলকে ভেতর থেকে বিতর্কিত করার জন্য। যখন এই এজেন্টকে তার জালিয়াতির কারণে দল থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো এবং তার জায়গায় ব্যারিস্টার আরমানকে দায়িত্ব দেওয়া হলো, তখন সেই পরাজিত শক্তি প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে। অত্যন্ত সুকৌশলে ভারতপন্থী কিছু টিভি চ্যানেল এবং মিডিয়াকে ব্যবহার করে 2 সপ্তাহ আগের সেই ভুয়া চিঠির খবরটি এমনভাবে প্রচার করা হলো যেন জামায়াত আমির নিজেই ক্ষমতার অপব্যবহার করে এই কাজ করেছেন। 2024 সালের জুলাই আগস্টে যে আন্দোলন কোটা সংস্কার দাবির ব্যানারে শুরু হয়েছিল, সেটাকে মেটিকুলাস ডিজাইনে রাষ্ট্র ক্ষমতা দখলের অভিযানে বদলে দেওয়া হয়। এটা ছিল 2 ধাপের অপারেশন। প্রথম ধাপ, রাস্তায় অরাজকতা তৈরি করে সরকারের নিয়ন্ত্রণ ভাঙা।
দ্বিতীয় ধাপ সেই অরাজকতাকে গণহত্যা হিসাবে আন্তর্জাতিকভাবে ফ্রেম করে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাকর্মীদের অপরাধী বানানো এবং দখল করা ইউনূস শাসনকে নৈতিক বৈধতা দেওয়া। এই দ্বিতীয় ধাপটা দাঁড়িয়ে আছে একটি সংখ্যার ওপর, সেই সংখ্যাটা 1400। বাংলাদেশে 2024 সালের জুলাই আগস্টে সরকারি চাকুরিতে কোটা প্রথা সংস্কারের দাবিতে যে ছাত্র আন্দোলন সংগঠিত হয়েছিল তা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে সরকার পতনের আন্দোলনের রূপ দেওয়া হয়। তাতে বহু লোক হতাহত হয়েছে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটেছে। হতাহতের সংখ্যা নিয়ে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় অনেকে তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগকে ফ্যাসিস্ট তকমা দিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের অফিস সংক্ষেপে OHCHR এর রিপোর্টে উল্লেখিত 1400 জনের মৃত্যুর বিষয়টি উদ্ধৃত করতে দেখা গেছে। যদিও রিপোর্টটি প্রকাশের পূর্বে আন্দোলনের সাথে সংশ্লিষ্ট অনেককে এই সংখ্যা 2 থেকে 3,000 হবে বলতে শোনা যায়। বোঝাই যাচ্ছে জাতিসংঘ আসলে এই দেশের ভেতর কথিত 2 থেকে 3,000-এর মধ্যবর্তী একটি সংখ্যা 1400 বেছে নিয়েছে, যাতে বিশ্বাসযোগ্য শোনায়। জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনের অনুমোদন ব্যতি রেখে মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের অফিসের সরাসরি এই ধরনের তদন্ত করার এখতিয়ার আছে কিনা তা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। অথচ সেই বিতর্কিত রিপোর্টের উপর ভিত্তি করে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পরিকল্পিতভাবে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আসুন দেখা যাক জাতিসংঘের এই রিপোর্টে কি আছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের অফিসের বা OHCHR এর একটি তথ্য অনুসন্ধানকারী দল 16 সেপ্টেম্বর 2024 থেকে বাংলাদেশে সরেজমিনে পরিদর্শন করে 2025 সালের 12 ফেব্রুয়ারি জুলাই আগস্ট আন্দোলনের উপর একটি প্রতিবেদন প্রকাশ করে। বাংলাদেশের ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে প্রকাশ করে। যেহেতু বাংলাদেশের মিডিয়া সমূহে সেন্সরশিপ আরোপিত ছিল ইউনূসের শাসনকাল জুড়ে, সেটা সরকার কর্তৃক আরোপিত হোক কিংবা অর্থনৈতিক ক্ষতির আশঙ্কায় হোক, আর মবক্রেসি তো ছিলই, তার ভয়ে বা আক্রমণের শিকার হওয়ার ভয়ে ভীত হয়ে হোক, সেহেতু প্রতিবেদনের সেই অংশ বিশেষই তারা প্রকাশ করতে পেরেছে যা শেখ হাসিনা এবং তার সরকারের বিরুদ্ধে যায়। OHCHR এর রিপোর্টের 227 নম্বর অনুচ্ছেদে তারই প্রতিফলন দেখা যায়। OHCHR বলছে 5ই আগস্টের পর থেকে অনেক সাংবাদিক এবং অন্যান্য সুশীল সমাজের পর্যবেক্ষকরা বিপরীত ভীতির পরিবেশ অনুভব করছেন, যেখানে সাংবাদিক এবং গণমাধ্যমগুলো আওয়ামী লীগের পক্ষে অনুকূল বা এর রাজনৈতিক প্রতিপক্ষ দলের সমালোচনামূলক বলে মনে হতে পারে এমন যে কোনো কিছু রিপোর্ট করার ক্ষেত্রে সতর্ক থাকছে। বাংলাদেশে স্বাধীন মত প্রকাশের সুযোগ নেই বললেই চলে। ইউনূসের আমলেও ছিল না, এখনো নেই। সংস্কৃতি উপদেষ্টাকে প্রশ্ন করার কারণে 4 জন সাংবাদিককে বরখাস্ত করা হয়েছিল, আপনাদের মনে থাকার কথা। ইউনূসের শাসন আমলে 257 জনেরও বেশি সাংবাদিককে খুনের অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল। 37 জনকে কারাগারে পাঠানো হয়েছে, 600 জন অন্যান্য অভিযোগের সম্মুখীন এবং 1000 জনেরও বেশি সাংবাদিক চাকরুচ্যুত হয়েছে। এই আন্দোলনে অনেক প্রাণহানির ঘটনা ঘটেছে, সেটা কেউই অস্বীকার করে না। অবশেষে জামাত আনুষ্ঠানিকভাবে ভুল স্বীকার করলো, ভুল স্বীকার করে পিছু হটেছে এবং বিভ্রান্তি নিরসনের চেষ্টা করছে। কিন্তু না, এতেই যথেষ্ট নয়। আমিরে জামাতকে অবশ্য দায় নিতে হবে এবং তাকে খুঁজে বের করতে হবে কোন সিন্ডিকেটের কবলে পড়ে এরকম একজন বাটপার ব্যক্তিকে পররাষ্ট্র উপদেষ্টা করা হয়েছিল এবং তথ্য প্রমাণ পাওয়ার পরও, ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আরো নানান প্রতারণার তথ্য প্রমাণ পাওয়ার পরও কেন তাকে সরানো হয়নি। তার মধ্যে কি এমন মধু ছিল জামাতের আমিরের এই মহান পদটির উপদেষ্টা পদকে এভাবে কেন কলঙ্কিত করা হলো? আমরা এর জবাব চাই জামাতের শুভাকাঙ্ক্ষী হিসাবে। এটা যারা জামাতকে ভালোবাসেন তাদের হৃদয়ে রক্তক্ষরণ হওয়ার কথা। হ্যাঁ, ভুল স্বীকার করেছে, কিন্তু এই ভুল স্বীকার সীমাবদ্ধ নয়। আমি আরেকটা জিনিস দেখাবো, মজার বিষয়। রোজার মধ্যে জামাত একটু দুষ্টামি শুরু করেছে। আমরা কিছু বলি না, অনেক কিছুই জানি, কিন্তু এত দুষ্টামি রোজার মধ্যে এটা তো কাম্য নয়। ভুল স্বীকার করে জামাত আনুষ্ঠানিকভাবে যে বিবৃতি দিয়েছে সেক্রেটারি জেনারেল পক্ষ থেকে, সেখানেও ছোটখাটো প্রতারণা করা হয়েছে এবং সেখানেও কিছু তথ্য গোপন করা হয়েছে, এটাও আমরা জানি। আসেন দেখি। দর্শক, বিভিন্ন গণমাধ্যমে জামাত খবর ছড়িয়ে দিয়েছে ভুল বুঝে মন্ত্রী পদমর্যাদার আবেদন মাহমুদুল্লের 2 সপ্তাহ আগেই সরিয়ে দেওয়া হয় জামাত আমির এশিয়া উপদেষ্টাকে। এবার আসেন যে ভুল বুঝিয়ে মন্ত্রী পদমর্যাদার আবেদন মাহমুদুলের। আচ্ছা, এটা জনকণ্ঠের একটা রিপোর্ট। এটা জামাতের কোনো কোনো নেতা এটা দাবি করছেন যে ভুল বোঝানো হয়েছে আমিরে জামাতকে। আমিরে জামাত কেমন আমিরে জামাত যে এতটুকু ফরেন পলিসির জ্ঞান নাই যে আপনাকে মাহমুদুলের মতো একটা বাটপার আপনাকে ভুল বুঝাবে আর আপনি ভুল বুঝবেন? এর মানে জামাত যে বিবৃতি দিয়েছে গোলাম পরোয়ার, আমি সেই বিবৃতিতে আসছি। তার আগে অনেক কথা আছে। জামাতের বিভিন্ন পর্যায় থেকে আমাদের অনেক কিছু বলা হচ্ছে। কেউ বলছেন যে চাকরির জন্য সুপারিশ চেয়েছিলেন, কেউ বলছেন যে ভুল বোঝানো হয়েছে। ওইটা নিয়ে জনকণ্ঠ রিপোর্ট করেছে যে ভুল বোঝানো হয়েছে।
তা আমিরে জামাতকে ভুল বুঝিয়ে মন্ত্রী পদমর্যাদায় চাকরি চেয়ে চিঠি লিখবে, এত ভুল বুঝাতে সক্ষম হবে কেন? তাহলে আমিরে জামাতের যোগ্যতা কোন লেভেলের, যদি এটা হয়ে থাকে? অবশ্যই দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে, বিশেষ করে এখানে হাসনাত আব্দুল্লাহর বিভিন্ন কার্যক্রম নিয়ে মানে অনেক প্রতিবেদন হয়েছে গাইজ। এই বিষয়গুলো দেখে এবং হাসনাত আব্দুল্লাহর বিভিন্ন বিষয় নিয়ে আপনার মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হেডফোন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সবকিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, কেন আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।